আপনারা একটি স্প্রিট টাইপ এসির ইনডোর দেখতে পাচ্ছেন। তো ইনডোরের যে কভার সেটা আমি খুলে নিয়েছি এবং এই যে ফ্যানা দেখতে পাচ্ছেন এটা কিভাবে এবং কেন করেছি সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা ভিডিও না টেনে প্রত্যেকটা অংশ দেখতে থাকুন। কেন করেছি এবং কিভাবে করেছি এবং এটা কেন করার দরকার, মাস্টার সার্ভিস কেন করার দরকার বা এসি পরিষ্কার করার কেন দরকার সেটা আপনাদের আমি বাস্তবে দেখানোর চেষ্টা করব। তো আমি এসির ইনডোরের যে ফিল্টার রয়েছে সেটা খুলে নিচ্ছি। দেখেন ভিতরে পরিষ্কার দেখা যাচ্ছে, এরপরেও ভিতরে জেলি জমে আছে, ধুলা ময়লা জেলি জমে আছে। তো জেলি এখানে দেখা যাচ্ছে না, এটা মূলত আমি যদি কস্টিক সোডা প্রয়োগ করি তাহলে জেলি ধোয়ার আকারে বা ফেনার আকারে বাইরে বের হয়ে আসবে, সেটা আমি আপনাদের দেখাবো। এবং কেন মাস্টার সার্ভিস প্রয়োজন এসির। তো মাস্টার সার্ভিস যদি না করা হয়, যদি ফিল্টার পরিষ্কার করে রাখা হয় কিছুদিন পর পর, তো ফিল্টার পরিষ্কার করতে হয় কারণ ফিল্টারে ধুলা জমে। ফিল্টার পরিষ্কার করলে এসির যে চেম্বারের ভিতরে বা ইনডোরের যে চেম্বারের ভিতরে যে ধুলাবালি জমে রোগ জীবাণু সৃষ্টি হয়। এখানে রোগ জীবাণু সৃষ্টি হয় কারণ ধুলা জমে এবং যেহেতু পানি জমে এখানে, সাথে সাথে স্যাঁতসেঁতে একটি পরিবেশ তৈরি হয় এবং জেলি জমে যায়। তো এর ভিতরে ওই যে ফিন্সগুলো, চেম্বারের ভিতরে যে কুলিং পাইপ রয়েছে, কুলিং কয়েল, এর যে মাঝখানে পাতলা পাতলা ফিন্স রয়েছে, এই ফিন্সগুলো বন্ধ হয়ে যায়। তো ফিন্সগুলো বন্ধ হয়ে গেলে এসির যে ভেন্টিলেশন অবস্থা সেটা বন্ধ করে দেয়, ফলে বাতাস ফ্লো করতে পারে না। হাওয়া ফ্লো করার যে স্বাভাবিক গতি এটা কমে যায়। তো স্বাভাবিক গতি কমে যাওয়ার ফলে এসি পর্যাপ্ত পরিমাণ বা কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না। দেখেন আমি আপনাদের জেলি দেখাচ্ছি, এই যে ফিন্সের ভিতরে জেলি জমে আছে, এটা ভিতরে আরো বেশি পরিমাণে জেলি জমে আছে, যেটা কস্টিক সোডা প্রয়োগ করলে আস্তে আস্তে বের হয়ে আসবে, ফেনা হয়ে বা ধুলা বালি সব বের হয়ে আসবে। তো যা বলছিলাম, ওই যে ভেন্টিলেশন, এসির যে ভেন্টিলেশন সেটা আস্তে আস্তে কমে আসবে এবং এসির যে পারফরমেন্স সেটা পূর্বের ন্যায় আস্তে আস্তে কমে আসবে। দেখেন এই যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো খুলতে হবে। আমি আপনাদের একটু ডিটেলসে দেখাচ্ছি কারণ ভিডিওটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে প্রত্যেকটা স্ক্রু খুলতে হবে এবং কভারের উপরে যে লক রয়েছে সেই লক সাবধানে খুলতে হবে যাতে ভেঙে না যায়। লক খুলে মূলত এসির যে কভার, প্রথমে আমরা ফ্রন্ট কভার খুলে নিয়েছি এবং এরপরে আমরা মিডিল কভার খুলছি। তো কভারগুলো খুলে আমরা এসির যে চেম্বার, ইনডোরের যে চেম্বার, কুলিং চেম্বার বা ইভাপারেটর, ওই চেম্বার আমরা কভার করব একটি প্যারাশুট কাপড়ের ব্যাগ বা ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করে আমরা চেম্বার কভার করব। এরপরে আমরা কস্টিক সোডা প্রয়োগ করব। তো দেখেন আমি এখানে 3টি এসি মাস্টার সার্ভিস করব, যেটা আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে লক রয়েছে, এই লক নিচের দিকে টান দিলেই মূলত এসির ইনডোরের যে ফ্রন্ট কভার সেটা খুলে যাবে এবং যেহেতু আমি স্ক্রু আগেই খুলেছি এবং উপরে লক রয়েছে, এই লকগুলো উপরের দিকে এবং সামনের দিকে আস্তে আস্তে টান দিলেই খুলে যাবে। লকগুলো আলগা করে খুলেই এসির যে মিডিল কভার সেটা খুলতে হবে। এরপরে মূলত আমি ওয়াটারপ্রুফ যে কভার রয়েছে সেটা দিয়ে আমি নিচে কভার করব যাতে রুমের ভিতরে পানি ছড়িয়ে না যায়। এরপরেই মূলত আমি কস্টিক সোডা প্রয়োগ করব। তো দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফিন্সের ভিতরে জেলি জমে আছে এবং ফিন্স কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ফাঁকা কুলিং পাইপের ভিতরে যে ফাঁকা থাকবে ফিন্সের ভিতরে, এই ফাঁকা দিয়ে মূলত বাতাস প্রবাহিত হবে, ভেন্টিলেশন হবে। এতে করে রুমের যে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা সেটা পর্যাপ্ত পরিমাণে করতে পারবে। যেহেতু কুলিং পাইপ ঠান্ডা থাকে, এই পাইপের গা দিয়ে বাতাস প্রবাহিত হয়ে ঘরের ভিতরে পুনরায় প্রবেশ করবে। তো এটা যদি বাধাগ্রস্ত হয়, বাতাস যদি ঘুরে না আসতে পারে, ভেন্টিলেশন না হয়, তাহলে শুধু শুধু বিদ্যুৎ বিল উঠবে, বিদ্যুৎ বিল খরচ হবে, কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা করতে পারবে না এবং কম্প্রেসার বেশি চলবে। দেখেন আমি কস্টিক সোডা দেখাচ্ছি আপনাদের। কস্টিক সোডা আমি পানিতে মিশিয়ে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব আপনারা দেখুন। কস্টিক সোডা হাত দিয়ে ধরবেন না, প্রচুর চুলকায় এবং ত্বকের ক্ষতি করে। আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করে মূলত কস্টিক সোডা প্রয়োগ করব। একটি সিরিঞ্জ ব্যবহার করে প্রয়োগ করা যায় আস্তে আস্তে। আপনারা এভাবে প্লাস্টিক মগ ব্যবহার করে ঢেলে দিতে পারেন যাতে ঘরে ছড়িয়ে না যায়। তো যা বলছিলাম, যদি ভেন্টিলেশন নষ্ট হয়ে যায় তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ কম্প্রেসার দীর্ঘক্ষণ চলবে। কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে না পারলে কম্প্রেসার চলতে থাকবে কিন্তু ওই পরিমাণ ঠান্ডা করতে পারবে না বা বেশি সময় নেবে ওই কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে।
যদি আপনি 22-এ দিয়ে রাখেন, টেম্পারেচার সেট করে রাখেন 22, রুম টেম্পারেচার যদি 22 সেট করে রাখেন, ওই 22 টেম্পারেচার আনতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, যদি এই ফিন্সগুলি বা চেম্বারের ভিতরে যদি ফাঁকা থাকে বা কোনো ময়লা না থাকে, তাহলে 22 ডিগ্রি টেম্পারেচার আনতে অল্প সময় লাগবে। আর যদি এই কুলিং চেম্বার বা ইভাপোরেটর চেম্বার বন্ধ থাকে, ময়লা বা ডাস্ট যদি বেশি থাকে, তাহলে রুম টেম্পারেচার 22-এ আনতে অনেকটা বেশি সময় লাগবে। এ কারণে বিদ্যুৎ বিল বেশি খরচ হবে, স্বাভাবিক নিয়ম। তো এ কারণে মূলত মাস্টার সার্ভিস করতে হয়। তো কতদিন পর পর করতে হয়? এটা বছরে কমপক্ষে একবার করতে হবে। আর যদি বেশি করা যায়, বেশি করা লাগবে, যেখানে বেশি এসি চলে বা বেশি ধুলাবালি জমে, সেখানে বেশি করার প্রয়োজন হতে পারে। এবং কিছুদিন পর পর ফিল্টার পরিষ্কার করতে হবে। ফিল্টার যদি আপনারা খুলতে পারেন, খুব সহজেই খোলা যায়। খুলে আপনারা বাথরুমের যে কল রয়েছে, ওয়াশরুমের যে কল, সেটা ছেড়ে উল্টা দিকে পানি ছাড়বেন। যেদিকে ময়লা রয়েছে তার উল্টা দিকে পানি ছাড়লে আস্তে আস্তে ময়লাগুলো, ধুলাগুলো পড়ে যাবে এবং সাবান ব্যবহার করে, ব্রাশ ব্যবহার করে আপনারা পরিষ্কার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যদি নিজেরা করতে পারেন ভালো। আর যদি টেকনিশিয়ান ডেকে সম্পূর্ণ এসি মাস্টার সার্ভিস করেন, ইনডোর এবং আউটডোর, আউটডোরে মূলত স্যাঁতসেঁতে পরিবেশ হয় না, শুধু ধুলা জমে। তো ইনডোরের ভিতরে যেহেতু ঠান্ডা হয় এবং পানি জমে এখানে, সেহেতু এখানে জেলি জমে এবং স্যাঁতসেঁতে একটি শ্যাওলা জমে। তো এখানে যদি এভাবে দীর্ঘদিন থাকে, চেম্বার আস্তে আস্তে ব্লক হয়ে যায়, তখন এখানে রোগ জীবাণু সৃষ্টি হয় এবং ওই রোগ জীবাণু মূলত রুমের ভিতর ছড়িয়ে যায়। যেহেতু ব্লোয়ার ফ্যান চলতে থাকে, ইনডোর ফ্যান, ওই ইনডোর ফ্যানের মাধ্যমে রোগ জীবাণু মূলত রুমে ছড়িয়ে যায়। তো এই কারণে মূলত এসি অবশ্যই পরিষ্কার করতে হবে এবং কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করার জন্য এসি পরিষ্কার অবশ্যই করতে হবে। কারণ নতুন এসি যখন আপনারা ফিটিং করেন, তখন যে পরিমাণ ঠান্ডা করতে পারে রুম, আস্তে আস্তে যখন এসির বয়স হয়ে যায়, ঠিক তত পরিমাণে ঠান্ডা করতে অনেক সময় প্রয়োজন হয়, বিদ্যুৎ বিল বেশি খরচ হয়। এ কারণে এসি যদি ক্লিয়ার থাকে, এসির চেম্বার যদি ক্লিয়ার থাকে বা ইভাপোরেটর চেম্বার যদি ক্লিয়ার থাকে, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে। এ কারণে মূলত এসি অবশ্যই পরিষ্কার করতে হবে কিছুদিন পর পর। আমি কিভাবে জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে কস্টিক সোডা প্রয়োগ করেছিলাম, কস্টিক সোডা ব্যবহার করার পরে আমি 15 মিনিট অপেক্ষা করেছি। ফেনার আকারে প্রচুর ময়লা বা ধুলাবালি বের হয়ে আসছে ফেনা হয়ে। কারণ যদি কস্টিক সোডা প্রয়োগ করা হয়, কস্টিক সোডা যদি মেটালের সংস্পর্শে আসে, তাহলে সেটা গরম হয় এবং কিছুটা গরম হওয়ার কারণে ওই যে শ্যাওলা জমে আছে বা ময়লা জমে আছে, ওই ময়লা আলগা হয়ে যায় বা লুজ হয়ে যায়। তখন পানি প্রয়োগ করলে বা পানি স্প্রে করলে, জেট পাম্প ব্যবহার করে যদি পানি স্প্রে করা হয়, তখন ওই ময়লাগুলো খুব স্বাভাবিকভাবেই বের হয়ে আসে এবং ড্রেন পাইপের মাধ্যমে বাইরে চলে যায়। আর বাদ বাকি যে পানি থাকে, সেটা ময়লা পানি ওই কাভার ব্যবহার করছি আমরা, ওই প্যারাশুট কাপড়ের বা ওয়াটারপ্রুফ কাভারের ভিতর থেকে নিচের বালতিতে যে জমা হয়। আমি আপনাদের দেখাবো ড্রেন পাইপের ভেতর থেকে কিভাবে ধুলা বা বালি জমা হয়, ময়লা জমা হয়, সেটা আমি আপনাদের দেখাবো। এসির ইনডোরের ভিতরে কি পরিমাণ ধুলা বা বালি জমা হয়, সেটা আমরা জেট পাম্প ব্যবহার করে যখন পানি স্প্রে করি, তখন সেটা বের হয়ে আসে। কিছুটা দেখা যাবে না, তো বাদ বাকি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন আস্তে আস্তে ফেনা কমে আসছে এবং ওই ধুলাবালিগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে এবং আলগা হয়ে যাচ্ছে। দেখেন এখানে উত্তপ্ত হচ্ছে এই ফিন্সগুলো এবং এর যে ধুলাবালি, সেটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। তো এই যে ফিন্সগুলো দেখছেন কালো হয়ে গেছে, এর ভিতরে জেলি জমা রয়েছে, প্রচুর জেলি জমে আছে। এখানে আমরা কস্টিক সোডা ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করব। প্রয়োজন বোধে আমরা 20 মিনিট বা 25 মিনিট অপেক্ষা করি এবং এরপরে আমরা পানি স্প্রে করি। তো কিছু ক্ষেত্রে শুধুমাত্র পানি স্প্রে করলে হয়ে যায়, সেখানে এসির ভিতরে খুব বেশি ধুলাবালি জমা থাকে না। নতুন এসি অথবা কিছুদিন পর পর মাস্টার সার্ভিস করা হয়, সেখানে শুধুমাত্র পানি স্প্রে করলেই হয়। কিন্তু এই যে এসিগুলো দেখছেন, এর ভিতরে শ্যাওলা জমে আছে বা জেলি জমে আছে, এগুলো ক্যামেরায় ধরা পড়ছে না। এই জেলি জমে থাকার কারণে এর যে পারফরমেন্স, সেটা কমে গেছে এবং বাতাসে প্রচুর শব্দ হয় এবং ইনডোর ফ্যান যখন চলে, তখন প্রচুর শব্দ হয়, বাতাসের শব্দ হয়। শব্দটার কারণ হচ্ছে ইনডোরের যে ব্লোয়ার ফ্যান রয়েছে, এই ফ্যানে প্রচুর ময়লা জমে আছে। তো ময়লা জমে থাকার কারণে বাতাসের শব্দ হচ্ছে, বাতাসে একটি বাড়ি দিচ্ছে। আমরা পানি স্প্রে করছি দেখেন, এবং আমরা এই যে কুলিং চেম্বারের ভিতরে যে 3টি ইভাপোরেটর কয়েল রয়েছে, পিছন সাইডে একটি এবং বাইরের সাইডে 2টি,
এই পিছন সাইডেও আমরা পানি স্প্রে করছি, যেটা মূলত দেখা যাচ্ছে না। পিছন সাইডে আমরা কস্টিক সোডা দিয়ে রেখেছি। তো এই ধরনের স্পিরিট টাইপ এসির ইনডোরের ভিতরে দুটি ওয়াটার ট্রে থাকে, একটি পিছনের দিকে এবং একটি সামনের দিকে। সামনের দিকেরটা মূলত দেখা যায়, এই যে আমরা পানি স্প্রে করছি এর নিচে মূলত ওয়াটার ট্রে, এবং পিছনেরটা দেখা যায় না। তো পিছনে যদি আমরা পরিষ্কার না করি, ওই ওয়াটার ট্রে যদি ময়লা থাকে বা পিছনের যে চেম্বার সেটা যদি ময়লা থাকে, তাহলে ওই পানি ওভারফ্লো হয়। ওই ওয়াটার ট্রে থেকে পানি ওভারফ্লো হয়, অনেক সময় এসির ভিতর থেকে পানি পড়ে, তো সেখান থেকে ওভারফ্লো হয় বা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় ট্রের। দেখেন আমরা পরিষ্কার করে ফিল্টারগুলো ফিটিং করে দিয়েছি। আমরা ফিল্টার এবং এর যে কভার সেটাও পরিষ্কার করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেটা ওই জেট পাম্প ব্যবহার করে, জেট পাম্পের যে গান রয়েছে স্প্রে গান, ওই স্প্রে গান ব্যবহার করে আমরা পরিষ্কার করেছি। খুব দ্রুত পরিষ্কার করা যায়। দেখেন আমরা পরিষ্কার করে নিয়েছি। এবং ওই যে বলেছিলাম ড্রেন পাইপ থেকে কি পরিমাণ ময়লা এখানে জমা হয়, বা এসির ভিতরে যে ময়লা থাকে, ধুলাবালি থাকে, সেটা এই ড্রেন পাইপ থেকে জমা হচ্ছে। ওই যে দেখেন ড্রেন পাইপ থেকে বের হচ্ছে। তো আমরা যেহেতু পানি স্প্রে করছি, ড্রেন পাইপ থেকে কিছু পানি বের হয়ে যাবে এবং কিছু পানি ইনডোরের ভিতর থেকে ওই প্যারাশুট কাপড়ের যে কভার রয়েছে, ওয়াটারপ্রুফ কভার, ওই কভারের ভিতর থেকে বালতিতে জমা হবে। সেটাও আমি আপনাদের দেখাবো। ফেনাযুক্ত পানি জমা হবে এবং তার ভিতরে প্রচুর ময়লা জমা হয়, কালো কালারের ময়লা জমা হয়। দেখেন আমি ইনডোরের যে ফ্যান, ব্লোয়ার ফ্যান, সেটা পরিষ্কার করছি। ব্লোয়ার ফ্যানের ভিতরে আমি পানি স্প্রে করছি। যেহেতু জেট পাম্প ব্যবহার করে আমরা পরিষ্কার করছি, এখানে পানির স্পিড অনেক বেশি থাকে। ধুলাবালি সম্পূর্ণভাবে পরিষ্কার হওয়া পর্যন্ত আমরা পানি স্প্রে করতে থাকবো, তাহলে সঠিকভাবে এসি মাস্টার সার্ভিস করা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।